আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত আপনাদের। শুরু করছি খাদ্য নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কোস্পন্সর জিমসটেক ইন্টারন্যাশনাল। আজ অনুষ্ঠানের 10ম পর্ব। আজকের আলোচ্য বিষয় নিরাপদ আম বাগান থেকে ভোক্তার হাতে। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড। প্রিয় দর্শক, দেশ জুড়ে আমের মৌসুম চলছে। আমাদের যারা ভোক্তা রয়েছেন তাদের মধ্যে এই মৌসুমের আগে সবার মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। তা আমরা কিভাবে নিরাপদ আম পেতে পারি, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ দুজন বরেণ্য কৃষিবিদ রয়েছেন। আমার ডান পাশে প্রথমে রয়েছেন ডক্টর মেহেদি মাসুদ, কনসালটেন্ট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়, এবং এরপরে রয়েছেন ডক্টর মোহাম্মদ সালেহ আহমেদ, কেবি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। তো আলোচনার শুরুতেই প্রথমে আমি ডক্টর মেহেদি মাসুদ আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশে আম একটি জনপ্রিয় ফল, কিন্তু নিরাপদ আম বলতে আমরা আসলে কি বুঝি? দর্শকদের জন্য যদি সহজ ভাষায় বলেন। ধন্যবাদ। বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিভি কর্তৃক আয়োজিত এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে আমের মৌসুমে এরকম একটা অনুষ্ঠান করার জন্য। নিরাপদ আম বলতে আসলে বোঝায় যে আম উৎপাদন, আম আহরণ, পরিবহন, সংরক্ষণ এবং আলটিমেটলি ভোক্তা পর্যায়ে যেন এটা নিরাপদ থাকে। যে আম খেলে পেট খারাপ করবে না, যে আমের ভিতরে কোনো ক্ষতিকর উপাদান থাকবে না, যে আম যেমন যে আমের জাত সেই আমের যেন সেরকম ঘ্রাণ থাকে। অর্থাৎ একটা ল্যাংড়া আম বা ফজলি আম যার যেমন স্বকীয়তা সেই স্বাদে যেন পরিপূর্ণ থাকে, সেই আমকেই নিরাপদ আম বলে। মানে কীটনাশক মুক্ত, কেমিক্যাল মুক্ত, রাসায়নিক। হ্যাঁ, যে সমস্ত ভারী ধাতু থাকে বা ওখানে বলে যে ম্যাক্সিমাম যে রেসিডুয়াল লিমিট থাকে সেটা যেন তার নিচে থাকে। বিশেষ করে আমের ভিতরে যে যদি ঠিক আহরণের আগেই কেউ কীটনাশক ব্যবহার করে তাহলে সেটা নিরাপদ থাকবে না। ধন্যবাদ আপনাকে। আমি আসবো পরে আপনার কাছে আবার। ডক্টর সালেহ আহমেদ, নিরাপদ আম উৎপাদনের প্রথম ধাপ কি? আমরা শুনলাম নিরাপদ আম বলতে আমরা কি বুঝি, এই আম উৎপাদনের প্রথম ধাপটা কি? ধন্যবাদ আপনাকে। এরকম একটা জনগুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্য আমি বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং জিটিবিকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে নিরাপদ আম উৎপাদনের প্রথম ধাপ বলতে সঠিক বাগান ব্যবস্থাপনা এবং সঠিক বাগান ব্যবস্থাপনার উত্তম কৃষি চর্চার মাধ্যমে যদি আমরা এটা করি, তার মধ্যে রয়েছে উপযুক্ত জাত নির্বাচন, সুস্থ ও রোগমুক্ত চারা রোপণ, মাটির পরীক্ষা অনুযায়ী সার প্রয়োগ, সেচ ব্যবস্থাপনা এবং বাগানের পরিচ্ছন্নতা বজায় রাখা। শুরু থেকেই যদি আমরা এই উত্তম কৃষি পরিচর্যাগুলো আমরা মেনে চলি, তাইলে গাছে রোগবালাই কম হবে এবং রাসায়নিক ব্যবহারের নিয়ন্ত্রণ থাকবে, যার ফলে আমরা নিরাপদ এবং মানসম্পন্ন আম উৎপাদন করতে সক্ষম হব। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আবার আসবো আপনার কাছে পরবর্তীতে। তো ডক্টর মেহেদি মাসুদ, আপনার কাছে জানতে চাই, আমাদের এই অতি উচ্চ ফলনশীল জাত যেগুলো আছে আমাদের দেশে আমের, এগুলো ক্ষেত্রে কিন্তু আমাদের কৃষকদের কীটনাশক ব্যবহার করতেই হয়। কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের কোন কোন নিয়মগুলো বা বিষয়গুলো তাদের মেনে চলা উচিত মনে করি? আসলে পোকামাকড় তো একেবারে ধ্বংস করা যাবে না, রোগ ব্যাধিও ধ্বংস করা যাবে না, তাকে ম্যানেজ করেই চলতে হবে। তো আম উৎপাদনের ক্ষেত্রেও এরকম ঠিক বিভিন্ন স্টেজে কীটনাশক বা
ছত্রাকনাশক ব্যবহারের নিয়ম আছে, সেই নিয়মগুলো মানতে হবে। বিশেষ করে যখন ফুল আসে, ফুল আসার আগে 1 মাস আগে যদি আম গাছে নিয়মিতভাবে, বিশেষ করে ওখানে যে হপার্স পোকা থাকে, যেটা আমের পুষ্টিগুলো বা পাতার পুষ্টি গাছকে দুর্বল করে ফেলে, সেগুলো পরিষ্কার করে ব্যবহার করতে হবে হপার্স পোকা মারার জন্য। তারপরে সেখানে প্রুনিং করে আম পাড়ার সঙ্গে সঙ্গেই প্রুনিং এমনভাবে করতে হবে প্রত্যেকটা ডালে যেন রৌদ্র থাকে। প্রত্যেকটা ডালে রৌদ্র না পড়লে আমাদের মানসম্মত আম উৎপাদন হবে না, কারণ ওই আম গাছই তখন পোকামাকড়ের একটা আধার তৈরি হবে। আচ্ছা, আর যখন কীটনাশক ব্যবহার করব, কীটনাশক ব্যবহার করার সময় কোন কীটনাশক কোন সময় কি পরিমাণে ব্যবহার করছি এটা জানতে হবে। সকাল 10টার আগেই কীটনাশক ব্যবহার শেষ করতে হবে, কারণ যখনই রৌদ্রের মধ্যে কীটনাশক ব্যবহার করা হবে তখন আমের পাতার কিনারা পুড়ে ওটা আপনার বিভিন্ন রোগে আক্রান্ত হবে। তারপরে বিকালেও কখনো করা যাবে না। তারপরে যখন সমস্ত ফুল থাকবে পরিপূর্ণভাবে তখনও করা যাবে না, কারণ পরাগায়নে তখন ডিস্টার্ব হবে। অর্থাৎ আমাদের যে উপকারী পোকামাকড় যেগুলো পরাগায়ন করে, সেগুলো যেন আমরা কীটনাশক ব্যবহার করে ধ্বংস না করে ফেলি। তো আমের ক্ষেত্রে মানে সংগ্রহের আগে আম সংগ্রহের আগে, হ্যাঁ, কতদিন আগে কীটনাশক, বিভিন্ন কীটনাশক বিভিন্ন, যেমন ডাইমেথড গ্রুপ বলা হবে যে এটা কমপক্ষে 3 দিন আগে করতে হবে। 3 দিনের ভিতরে যদি করা হয় তাহলে এটা আম হারভেস্ট করা যাবে না। সেটা ব্যবহার করার 3 দিন পরে, হ্যাঁ, যেমন ইমিডাক্লোপিড এটা 14 দিন আগে ব্যবহার করতে হবে এবং 14 দিন পরে এটা হারভেস্ট করতে হবে, মানে আহরণ করতে হবে। এর আগে করা যাবে না, করলে ওর ভিতরে ওই কীটনাশকের যে রেসিডুয়াল ইফেক্ট ওটা থাকবে। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটি প্রশ্ন আপনার কাছে, অনেক ভোক্তার মধ্যে এখনো আমে ক্ষতিকর রাসায়নিক নিয়ে উদ্বেগ রয়েছে, বর্তমান বাস্তবতা কি? আসলে দেখেন, এটা একটা প্যানিক সৃষ্টি হয়েছিল কয়েক বছর আগে, যে ফরমালিন দিয়ে আম বিক্রি করা হয়। ফরমালিন জিনিসটা হচ্ছে কি, ফর্মালডিহাইড থাকে এখানে 37%, 14% থাকে মেথিলেটেড স্পিরিট। এখন এই যে মিথাইল অ্যালকোহল আর ফর্মালডিহাইড মিশ্রণ করে একটা দ্রবণ তৈরি করা হয়, যে দ্রবণে কোনো কিছু যদি ভিজানো হয় বা মিশানো হয় ওটা পচে না বা সংরক্ষণ করা যায়। এটা মেনলি যখন এই যে মেডিকেল কলেজে লাশ যেখানে রাখে অথবা কোনো অর্গ্যান যখন সংরক্ষণ করা হয়, অর্থাৎ যে জিনিসটায় প্রোটিন বেশি থাকে সেইটা ফরমালিন দিয়ে অনেক দিন রাখা যায়। কিন্তু আমে জানেন প্রোটিন থাকে 1 থেকে 2% বা 1.5%। আমের উপরে ফরমালিনের কোনো প্রক্রিয়া বা সংরক্ষণের কোনো ইফেক্ট নাই। গবেষণা করে দেখা গেছে যে মাশরুম যদি রাখা যায়, মাশরুমে 20% প্রোটিন থাকে, সে অনেক দিন রাখা যায়। কিন্তু আম এবং সবজি এগুলো ফরমালিন দিয়ে রাখা যায় না। এগুলো আমাদের আসলে অভিজ্ঞতার অভাব এবং আমি বলবো ইগনোরেন্সের অভাব। আমাদের মূর্খতার কারণেই আমরা হাজার হাজার টন আম চাষিদের ভোক্তা পর্যায়ে এনে নষ্ট করেছি, রাস্তায় নষ্ট করেছি। এগুলো আমাদের মূর্খতার ছাড়া কিছুই না। ভোক্তাদের জন্য আমাদের ফরমালিন কোনো আমে মেশানো হয় না। যদি পরিপক্কভাবে পাকানো হয় তারপরে যদি সেটা ব্যবহার করা হয়। আরেকটা বিষয় আছে কার্বাইড, এটা না বললেই নয়। কার্বাইড এমন একটা জৈব একটা কেমিক্যাল যেটা পানির সংস্পর্শে আসলে অ্যাসিটিলিন তৈরি হয়। তো অ্যাসিটিলিন জানেন, আম পাকে ওর ভিতরে ইথিলিন তৈরি হয় বলে, ইথিলিন এবং অ্যাসিটিলিন সমগোত্রীয় বলে ওটা ওই অ্যাসিটিলিন যখন তৈরি হয় তখন ইথিলিনের কাজটা হয়। অনেক অসাধু ব্যবসায়ী কার্বাইড ব্যবহার করে, যেমন টমেটোতে ব্যবহার করে বা আমের ক্ষেত্রে কার্বাইড যদি পাকায়, এটা কিন্তু 1955 সাল থেকে নিষিদ্ধ আছে। আচ্ছা, এই জন্য আমাদের যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ওখান থেকে নিষেধ করা আছে কার্বাইড দিয়ে যেন কেউ না পাকায়। তবে ইথ্রেল, বিশেষ করে রাইপেন, প্রফিট, এই সমস্ত যে ইথিলিন পরিমিত মাত্রায় ব্যবহার করে আম, এটা স্বতঃসিদ্ধ এবং যদি 100 থেকে 150 ppm 24 ঘন্টার জন্য ব্যবহার করা যায়, এটা স্বাস্থ্যসম্মত এবং রাইপেন বা ইথাইল অ্যালকোহল এটা স্বাস্থ্যের উপরে কোনো ক্ষতি নাই। ধন্যবাদ আপনাকে। আসল কথা হলো যে আমরা যে মিথগুলো শুনি সেগুলো আসলে না, নিশ্চিন্তে পরিপক্ক আম আপনার বাজার থেকে কেনার সময় যদি দেখা যায় যে পরিপক্ক
এবং পরিপক্ক অবস্থায় আহরণ করে পাকানো হয়েছে, এটা সেফ, জি। আপনারা নিশ্চিন্তে খেতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি আসবো আপনার কাছে। ডক্টর সালেহ আহমেদ, আপনার কাছে জানতে চাই, আপনি তো পোস্ট হারভেস্ট নিয়ে অনেক কাজ করেছেন। পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং বলতে আমরা আসলে কি বুঝি, যদি দর্শকদের সহজ ভাষায় বলেন, যারা আম চাষি তাদের ক্ষেত্রে জি, বিষয়টা খুব ভালো হবে। পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং এক কথায় বলতে গেলে উপযুক্ত পরিপক্কতায় ফসল সংগ্রহের পর থেকে ভোক্তা পর্যায়ে পৌঁছানো পর্যন্ত এতৎ সংশ্লিষ্ট সমস্ত কার্যক্রমের একটা সমষ্টি মাত্র। আমের ক্ষেত্রে এর মধ্যে রয়েছে সঠিকভাবে আম সংগ্রহ এবং সঠিক পরিপক্কতায় বাছাই, গ্রেডিং, পরিষ্কার করা, প্যাকেজিং, সংরক্ষণ, পরিবহন এবং বাজারজাতকরণ। এই সমস্ত কার্যক্রমগুলি পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং বা ফসল সংগ্রহ উত্তর পরিচর্যা। এর মূল উদ্দেশ্য হলো আমের গুণগত মান এবং নিরাপদতা বজায় রাখা এবং সঠিক বাজার মূল্য জন্য এটাকে তৈরি করা এবং অপচয় করা। অবশ্যই কমান। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন করব, আম সংগ্রহের পর সবচেয়ে বেশি ক্ষতি কোথায় হয়? একটা চমৎকার কথা বলছেন যে আম তোলার সময়ও ক্ষতি হয় এবং মাটিতে পড়ে গেলে বা কোনো আঘাত পেলে এটা থেকেও ক্ষতি হয়। বাছাই ও প্যাকেজিং এর সময় আপনাকে অতি সাবধানতার মাধ্যমে এটা করতে হবে, যেন কোনো চাপ না পড়ে এবং ঘর্ষণ একটার সাথে আরেকটা না লাগে। পরিবহনের সময় ঝাঁকুনি লাগে, একটা আমের ঝুড়ির সাথে আরেকটা আম, একটার উপরে আরেকটা, আরেকটার উপরে আরেকটা রেখে আপনি জি। পরিবহন করবেন, এতে নিচের আমগুলো ক্ষতি হয়। সংরক্ষণের সময় তাপমাত্রার বিষয়টা, তারপরে হিউমিডিটিটা, এগুলোর প্রতি নজর রাখতে হবে। আর প্যাকেজিং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বাংলাদেশে আমের উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি এই ব্যবস্থাপনা দুর্বলতাই কারণ প্রধান। জি, ধন্যবাদ। আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই যে আমাদের দেশে আমরা যতটুকু জানি যে পোস্ট হারভেস্টিং ম্যানেজমেন্টের কারণে প্রতি বছর প্রায় 20 থেকে 30% আম নষ্ট হয় এবং বছরে প্রায় এটা আম সংগ্রহ থেকে একদম ভোক্তার আসা পর্যন্ত প্রায় 50%-এর মতো লস হয়। তো কৃষকরা কিভাবে এই পোস্ট হারভেস্ট ক্ষতি কমাতে পারেন? এটা কিভাবে কমানো সম্ভব? দেখুন, এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন। এগুলো মানসিকভাবে গ্রহণ করা, এগুলোতে খুব একটা অর্থের প্রয়োজন হয় না। বিষয়টাকে আপনার মনের ভিতরে নিয়ে ওটা মেনে চলা, পরিপক্ক অবস্থায় আমটা সংগ্রহ করা একটা কাজ। দ্বিতীয় হলো ফলটা মাটিতে যেন না পড়ে, উপর থেকে মাটিতে পড়লে আঘাতজনিত ক্ষতি হতে পারে। তারপরে ক্ষতিগ্রস্ত ও সুস্থ ফল থেকে অন্যগুলোকে আলাদা করে ফেলা, বাছাই করা, যেটা আমরা বলি যে সঠিকভাবে বাছাই করতে হবে। পরিষ্কার ও মানসম্মত ট্রে বা কার্টুনে এটাকে প্যাকেজিং করা। তারপরে সরাসরি রোদের মধ্যে না রাখা। আমি এরকমও দেখেছি যে কোনো কৃষক যারা একটু উন্নত প্রগ্রেসিভ, তারা প্লাস্টিক ক্যারেটে আমগুলো রাখছে, রোদ আছে কিন্তু জমির বাগানের পাশে, কিন্তু সে একটা ছালার চট ভিজাইয়া ডেকে রাখছে, তাই না? জি। জাস্ট একটা কনসেপ্ট তার মাথার ভিতরে, যেটাকে ঠান্ডা রাখার জন্য এটা করা উচিত আর কি। তারপরে যত দ্রুত সম্ভব পরিবহন করে বাজারে এটাকে নিয়ে যাওয়া। আর ফল সংগ্রহ এবং পরিবহনের সময় হাত বদলটা যত কমাইতে পারি, মানে শর্টেনিং দ্য সাপ্লাই চেইন, যে এগুলো কাজ যদি আমরা একটু সচেতনভাবে করি, আমার মনে হয় অনেক ক্ষেত্রে কমিয়ে আনা। জি, ধন্যবাদ ডক্টর মেহেদী মাসুদ। এবার আপনার কাছে যাব যে আম সংগ্রহের সঠিক সময় কিভাবে নির্ধারণ করা যায়? আম সংগ্রহের সঠিক সময় নির্ধারণ করা, এটা নির্ভর করে জাতের উপরে। যেমন বাংলাদেশে কিছু আগাম জাত আছে, যেমন গোবিন্দভোগ, সুরত বোম্বাই। এই যে গোবিন্দভোগ, সুরত বোম্বাই, এরপরে গোপালভোগ, এই তিনটা আম হচ্ছে আগাম জাত। এর পরবর্তী আছে ক্ষীরসাপাত বা হিমসাগর। এখন গোবিন্দভোগ যখন
আমাদের সাতক্ষীরা অঞ্চলে পাকে, ঠিক একই জাত কিন্তু 15 দিন পরে পাকবে রাজশাহী অঞ্চলে। যে জাত একই হিমসাগর, যেটা 15 দিন আগে পাকবে সাতক্ষীরায়, সেটা 15 দিন পরে পাকবে রাজশাহীতে। তাহলে আমরা যদি নির্ধারণ করে দিই যে 15ই মে থেকে গোবিন্দভোগ আম আমরা বা সুরত বোম্বাই আম এটা আমরা আহরণ করতে পারবো। এখন ওই সময় যদি সাতক্ষীরা অঞ্চলের মানুষ আহরণ করে তাহলে কিন্তু এটা অপরিপক্ক থাকবে। এই জন্য আমাদের বাংলাদেশের জিওগ্রাফিক্যাল লোকেশন কি, সেই হিসাবে চাষিরাই জানে কোন আম কোন সময় কোন জায়গায় আহরণ করা যাবে। আম্রপালি আম, যেটা বাংলাদেশে এখন 30% প্রোডাকশন হয়, আমরা যে 26-27 লক্ষ মেট্রিক টন আম হয় তার বেশিরভাগই হয় আম্রপালি। এই যে আম্রপালি 30 থেকে 35% মার্কেট শেয়ার, এই আমটা আজ পাহাড়ে পাকা প্রথম শুরু হয়। পাহাড়ে যখন জুন মাসে প্রথম দিকে পাকা শুরু হয়, এই আমটাই জুলাই মাসে পাকে দিনাজপুরে। তাহলে আমরা যদি বলি আম্রপালি আম জুন মাসে প্রথম থেকে আহরণ করা যাবে, সেইটাই যদি কেউ দিনাজপুরে আহরণ করে তখন তো অপরিপক্ক। এই জন্য পাহাড়, এই যে বাংলাদেশে পূর্ব থেকে আম পাকা শুরু হয়ে পরে আস্তে আস্তে পশ্চিম দিকে যায়, এইটা খেয়াল করেই আম পাকার নির্ধারণটা করা উচিত। তা আমাদের আগাম জাতগুলো মে মাস থেকে শুরু হয়, মে 15-20 বা শেষের দিক থেকে, যেটা বললাম যে সুরত বোম্বাই, গোবিন্দভোগ, তারপরে আসছে হচ্ছে গোপালভোগ, এরপরে আসবে হিমসাগর বা খিরসাপাত, তারপরে আসবে ল্যাংড়ার পরে তারপরে আসবে ফজলির পরে তারপরে রানী পছন্দ বা আমাদের চাঁপাইনবাবগঞ্জের অন্যান্য আম, বা শেষে যেমন আগস্ট মাসে আসবে বারিয়াম 4 বা আমাদের থাই যে সমস্ত ভ্যারাইটি, সে সমস্ত জুলাই। তার মানে আমাদের বই পুস্তকে বা গাইডলাইনে যা আছে সেটা ফলো করলে হবে না, অঞ্চল ভিত্তিক এবং জাত ভিত্তিক এটা তারতম্য আছে। নিশ্চয়ই আমাদের আম চাষিরা এই বিষয়ে সতর্ক থাকবেন। তো আমি আসছি ডক্টর সালেহ আহমেদ আপনার কাছে, যে বাংলাদেশের নিরাপদ আম নিশ্চিত করতে এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ কি? ইতিমধ্যে ডক্টর মেহেদি মাসুদ নিরাপদ আম সম্পর্কে তার সুন্দর একটা ধারণা দিয়েছেন আমাদের। কৃষক থেকে ভোক্তা পর্যায়ে আমের যে সরবরাহ শৃঙ্খলটা, যেটা সাপ্লাই চেইন বলি আমরা, এটার মধ্যে মানে প্রথমে আসবে উত্তম কৃষি চর্চার মাধ্যমে আম উৎপাদন, গ্যাপ, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস যেটা করি। ইতিমধ্যেই আমাদের কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ম্যাঙ্গো গ্যাপের উপরে একটা প্রকল্প করেছে, যার মাধ্যমে গ্যাপ সার্টিফিকেশনও শুরু হয়েছে আমাদের বাংলাদেশে। তো এর মধ্যে জরুরি হলো যে আপনার স্বীকৃত জাত নির্বাচন করতে হবে, সঠিক নিয়মিত পরিমিত সার প্রয়োগ, বালাইনাশক প্রয়োগ করার পরে যখন ফসলটা মানে উত্তোলন করা হবে, হারভেস্ট করা হবে, তখন একটা বড় ভুল আমরা করে যাই, যেটা ডক্টর মেহেদি মাসুদ তার কথায় বলে গেছেন, যে বালাইনাশক ব্যবহারের পরে আমরা বলি প্রি হারভেস্ট ইন্টারভেল, যে ওটা প্রত্যেকটা বালাইনাশকের লেভেলে লেখা থাকে, এটা প্রয়োগের 3 দিন পর উইথড্রল পিরিয়ড যেটা বলি, তো কোনোটা 15 দিন, কোনোটা 2 দিন। তো ওইটা দেখে আপনাকে আমটা হারভেস্ট করতে হবে। তো দুর্ভাগ্যবশত এই বিষয়টা আমাদের কৃষকরা তারা হয়তো চর্চা করেন না, অথবা তারা জানেন না বা এটাকে গুরুত্ব দেন না, স্কিপ করে জানা, যার ফলে আমাদের আমটা নিরাপদ থাকে না। এটাই আমাদের একটা বড় সমস্যা। নিশ্চয়ই এই সমস্ত জায়গাগুলোতে যে কোনো একটা ভুল আপনার নিরাপদ আমকে ব্যাহত করে। জি, ধন্যবাদ আপনাকে, চমৎকার বলছেন। তো আমি আরেকটা প্রশ্ন আপনাকে করব, যে আমের বর্জ্য ব্যবস্থাপনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? একটা চমৎকার কথা বলছেন, যেটা বস্তুত আমাদের দেশে এটাকে মানে খুব একটা জরুরি মনে করা হচ্ছে না। পৃথিবীর অনেক দেশেই আমের খোসা, আটি
নষ্ট ফল সঠিকভাবে ব্যবস্থা করে তারা এটার মাধ্যমে অনেক উপজাত তৈরি করে, বাই প্রোডাক্ট যেটা বলি তারা তৈরি করে এবং এগুলো মূল্যবান সম্পদ হিসাবে বাজারজাত করে থাকে। তো এর পদক্ষেপগুলো হলো খোসা ও নষ্ট আম এর মাধ্যমে জৈব সার তৈরি করা যেতে পারে, কম্পোস্ট তৈরি করা যেতে পারে, আটি থেকে পশুখাদ্য তৈরি করা যেতে পারে, স্থানীয় পর্যায়ে বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে পুনর্ব্যবহারের কর্মসূচি রিসাইক্লিং যেটা বলি রিসাইক্লিং এটা চালু করা যেতে পারে। কৃষক ও ব্যবসায়ীদের বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সম্যক জ্ঞান প্রদান করতে হবে এবং এটা মূলত আমরা প্রাইভেট সেক্টর এবং এনজিও গুলো এটা এক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। জি, চমৎকার বলছেন, ধন্যবাদ। আমি ডক্টর মেহেদী মাসুদ আপনার কাছে আসব যে বাংলাদেশে আমের ক্ষেত্রে কোল্ড চেইনের গুরুত্ব কতটা? বাংলাদেশে আম পরিবহনের ক্ষেত্রে কোল্ড চেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বর্তমানে আমাদের কোল্ড চেইন এইভাবে মেনটেন করা হয় না, কিছু কিছু ক্ষেত্রে যেটা এক্সপোর্ট করা হয় সেখানে ছাড়া। কোল্ড চেইন যদি মেনটেন করা হয় তাহলে আম কখন হারভেস্ট করতে হবে, এই যে আমরা আম যখন বোটার কাছে আশেপাশে একটু যখন উঁচু হবে তখনই মনে করতে হবে এটা পরিপক্ক হয়েছে। আর যদি বোটার কাছে যেটা পয়েন্ট অ্যাটাচমেন্ট এটা যদি উঁচু থাকে তাহলে সেটা পরিপক্ক হয়নি, অর্থাৎ পাশের এলাকা উঁচু হবে, বোটার জায়গাটা নিচু থাকবে। এখন এইভাবে যদি হারভেস্ট করা হয় সবচেয়ে ভালো। হারভেস্টের ওই সময় যদি কেউ মেপে হারভেস্ট করে যে এর ব্রিক্স মান কত আছে, তা আমরা বলি 12 থেকে 14 থাকলেই হবে এবং পাকার পরে এটা 20 বা 20 আপ হবে। এখন এই অবস্থায় হারভেস্ট করে কেউ যদি, সাধারণত বলা হয় 16 ডিগ্রিতে বা 16-15 ডিগ্রিতে এটা যদি আনা হয় প্রিকুলিং করে, তারপরে 12 ডিগ্রিতে সংরক্ষণ করলে এটা সাধারণত 20-25 দিন সংরক্ষণ করা যায়। তাহলে সেইভাবে কোল্ড চেইন যদি কেউ মেনটেন করে 20-25 দিনে কিন্তু বাজারে মূল্যের অনেক পার্থক্য হতে পারে। কেউ যদি কুল চেম্বার করে, এখন যে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ তৈরি হচ্ছে, এখানে আম তারা 12 ডিগ্রিতে খুব ভালোভাবে 20 দিন সংরক্ষণ করতে পারে এবং 20 দিনে তারা, এটা আমি পরীক্ষা করে দেখেছি, বিভিন্ন আম সবচেয়ে ভালো থাকে আম্রপালি। আচ্ছা, কারণ আমাদের ল্যাংড়া, হিমসাগর এগুলো ওয়াটারি ম্যাঙ্গো, তো এগুলোর শেলফ লাইফ কম, কিন্তু আম্রপালি আম 20 দিন বা এই যে থাই জাতের যে সমস্ত কিউজাই বা তায়ান গ্রিন বা এগুলো খুব সুন্দরভাবে রাখা যায়। চমৎকার। আমি আরেকটা প্রশ্ন করব যে ভোক্তা কিভাবে নিরাপদ আম নির্বাচন করবেন, যদি পয়েন্ট আকারে দর্শকদের বলেন। হ্যাঁ, বাজারে গিয়ে কোনটা নিরাপদ কোনটা অনিরাপদ এটা বোঝা যাবে যদি লট থেকে 2-1টা আম পিছন থেকে কাটা হয়। আমের পিছন থেকে যদি কাটা হয়, আমাদের এই যে স্বভাব হচ্ছে মার্কেট বেশি দামে পাওয়ার জন্য আমরা ওই মানে অপরিপক্ক ম্যাঙ্গো তাড়াতাড়ি একটু ইথ্রেল দিয়ে পাকিয়ে বাজারে বিক্রি করি, অথচ এর টেস্ট নাই, এর ফ্লেভার নাই। যে আমের যে স্বাদ, বাজারে গিয়ে কাছে গিয়ে দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ সেই ফ্র্যাগ্রেন্টটা আছে কিনা, অর্থাৎ ওর ভিতরে যে সমস্ত স্টার, ল্যাকটোনস, যে সমস্ত কেমিক্যালগুলো তৈরি হয়, স্পেশালিটি তার যে মানে সুগন্ধি, সেইটা হয়েছে কিনা। সেই এবং পরিপক্ক বললাম যেটা, যে বোটার পাশটা একটু উঁচু থাকবে সেটা, এবং বাজার থেকে এইভাবে পরীক্ষা করে যদি 2-1টা আম দেখে কেনে তাহলে, এবং বাজারে আসলে বিশেষ করে আমে কিন্তু কোনো ফরমালিন দেওয়া হয় না। আমি ভোক্তা সবাইকে বলবো যে বাজারে সুন্দরভাবে কিনে এবং ভালো করে ধুয়ে যদি খাই কোনো কিচ্ছু হবে না। জি, আমাদের সময় শেষের দিকে একদম। ডক্টর সালেহ আহমেদ, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে মানে কিছু বলেন, আপনার নিজস্ব মতামত দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যে আমরা বাগান থেকে ভোক্তার টেবিল পর্যন্ত আমের যে সরবরাহ শৃঙ্খল, এই মানে ধারায় আধুনিক পোস্ট হারভেস্ট ব্যবস্থাপনাটা যদি নিশ্চিত করতে পারি তাইলেই আমাদের এই ক্ষয়ক্ষতির পরিমাণটা কমাই আনা যাবে। তো এর মধ্যে উন্নত ফসল সংগ্রহ পদ্ধতি, গরম পানিতে শোধন, যেটা আমরা হট ওয়াটার করব, আমাদের সময় খুব কম, হট ওয়াটার ট্রিটমেন্ট, তারপরে আপনার প্যাকেজিং, ভালো প্যাকেজিং, জি, এগুলো করে আমরা এটা করতে। দর্শকদের কিছু বলেন না, জাস্ট আধা মিনিটে।
একেবারে মেসেজ। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের বাগান থেকে বক্তার হাতে এইরকম একটা জনগুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে। আমরা যে আলোচনাগুলো করলাম নিরাপদ ও মানসম্পন্ন আম উৎপাদন এবং বিপণনের জন্য আধুনিক প্রযুক্তি প্রয়োগটা অপরিহার্য। জি, ধন্যবাদ। এবং এই বিষয়গুলো মেনে আমাদের আগামী দিনে মেহেদী মাসুদ স্যার, আপনি? হ্যাঁ, আমি দর্শকদের জন্য বলবো যে কখনো কাঁচা আম ফ্রিজে রাখবেন না। আমটা যদি ফ্রিজে রাখতে হয় পাকিয়ে তারপরে রাখবেন, তখন সুস্বাদু আম খেতে পারবেন। ওকে, কাঁচা আম ফ্রিজে রাখলে কখনোই পাকবে না এবং আমটা নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা জানতে পারলাম যে আসলে নিরাপদ আম পেতে হলে আমাদের খামার থেকে শুরু করে ভোক্তার টেবিলে আসা পর্যন্ত সর্বত্রই আমাদের নিরাপদতা মেনে চলতে হবে। দর্শক, কোনো গুজব, ভুল বা আংশিক ধারণা নয়, বরং খাদ্য নিরাপত্তার বাস্তব চিত্র ও বিজ্ঞান ভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।